দিদি গরম খাইয়ে দিয়ে ২১ জন না কজন ২১ জনে ১৩ জন মরেছিল, ওই ১৩ জন না কজন মরেছিল। মরে গিয়ে এবার মরে তো গেল, এবার তার দেহ নিয়ে ব্যবসা হবে না? তো সেই কবেকারের কথা। তারপরে ২০ বছর ২৫ বছর ধরে দেহ নিয়ে ব্যবসা হলো, কত সুন্দর ব্যবসা। তৃণমূল চলে গেল, তৃণমূলে এসে কংগ্রেসের থেকে কে নিল, কে নিয়ে দেহ নিয়ে ব্যবসা হলো। এবার এখন যে দেহটা দিদি মানে এখন অন্য জায়গায় চলে গেছে, সেই দেহটার ব্যবসা করবে না? ঋতব্রত বললো আমি বালিশ ফালিশ চেটেছি, এবার মৃতদেহের ব্যবসায় আমি চাটি, ওই রক্তগুলোকে চেটে চেটে খাই। আর পাগলুটা তো এর দিকে আছে, দিদির দিকে নাকি কার দিকে যাই না, সে পাগলুটা নেচেছিল আমি বালিশ চাটবো। ২১শে জুলাই কি করবে? ধৈর্য করে বালিশ চাটবে। মানে প্রত্যেক শহীদের পরিবারকে ডাকা হবে, তাদের বাড়ির বালিশগুলোকে জড়ো করা হবে, করে নিয়ে চেটে দেবে। রিপোর্ট হয়তো দেখা যাবে দিদি ইচ্ছে করে লোকগুলোকে মার খাইয়েছে। কি দিদি এমন করে গরম খাইয়েছে, মার খাইয়েছে। আমার সাথে ওদের পরিবারের দুইজন কথা হয়েছিল, জানো তো? তারা বলছে এরকম কুলাঙ্গার দেখিনি। আমার ছেলেটাকে নিয়ে পরে ব্যবসা করে খেলো। আলু পটলের ব্যবসা আছে না, এর হচ্ছে মৃতদেহের ব্যবসা। এই মরে গেছে মরে গেছে, এই তাড়াতাড়ি শকুন 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 তাকিয়ে থাকে না, অনেক দূর থেকে দেয় শকুন তাকিয়ে থাকে, কখন গরুটা মরবে। তাকিয়ে মরে গেছে মরে গেছে, এখনো কষাইরা কেটেছে, এখন মোল্লারা কেটেছে কি নাকি মরে গেছে, মোল্লারা মরে গেলে তারা খায় না, ভাগাড়ে ফেলে দেয়। এই ভাগাড়ে পড়েছে পড়েছে, গাছে ডাল থেকে করে তাকিয়ে থাকে। যেই তাকে পড়েছে সঙ্গে সং করে চি করে সে নিয়ে খবাক 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 করে কুবড়ে কুবড়ে করে খেয়ে দেয়। এদের ডেড বডি নিয়ে খাওয়া হ্যাবিট আছে এই পলিটিক্যাল লোকদের, কি শূন্য করা লোকদের, ডেড বডি খায়, জানো তো? পচে যাওয়া মাংসপিণ্ড চলবে, খায়। শহীদের পরিবারের তীর্থের কাকের মতো করে রাখতে হবে, কিরকম তীর্থের কাক, অথবা তাকিয়ে থাকবে, লোভ দেবে। এই দেখো কুকুরের সামনে যাবে, সেই মাংস দেন, খা 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 দিয়ে দিলে আর আসবে কুকুর, ওদেরকে কুকুর বলে মনে করেছে শহীদের পরিবার, রাস্তার কুত্তা মনে করেছে। ও তো বদ্ধ উন্মাদ একটা। কারা কি সুপারিশ করে রাজ্যসভায় পাঠিয়েছিল আমি জানি, আমার নামটা আলোচিত ছিল তখন। তো ওনাকে বললো উনি নাকি বিশিষ্ট পণ্ডিত, বিশিষ্ট রাজবংশ, ওই কি অনন্ত পাগলা নাকি মহারাজ নাকি, মহারাজ উনি পাওয়া, ও তো উন্মাদ একটা। আমাদের পাড়ার ফেকলুচ্ছে খারাপ, যারা ওকে রাজ্যসভায় পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে কিছু তদন্ত করা দরকার আছে, কারা পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল। এরা কি বুঝতে পারে উন্মাদ পাগলাতে চিনতে পারে না? বলে রাজবংশের লোক ভোট এনে দেবে, কি ভোট এনে দিল? যারা নেতাজিকে চেনে না, নেতাজি খায় না মাখে, নেতাজি কি জিনিস তাই জানে না, তাকে অসম্মান করছে। এরা কারা রে ভাই? আমার বাড়ির কাজের লোকের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে, ওকে রাজ্যসভায় পাঠিয়েছিল, সেটা আমাকে শুনতে হয়েছে। স্যার ওনাকে পাঠানো হলো রাজ্যসভায়, কি করি বলুন, এই খবরটা আমাকে জ্যেষ্ঠ লাগছে। আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য ওই রাজবংশের লোকেরা। উনি এখন বিজেপিতে যোগদান করতে চাইছেন না, কারণ উনি এসইউসিআই করেন। উনি কি করেন? পার্টিটার নাম এসইউসিআই, ওই মেরাতুন নাহার, তার পার্টির নাম এসইউসিআই, সবাই জানে এটা, কিন্তু ভণ্ডামি বলবো না, লুকিয়ে রাখবো। আর মুক্তি পিঠে কথা বলে শুনছু, শয়তানি গুলো শুনছেন, ওটা যে ভণ্ডামি। নাম্বার ওয়ান চিটিংবাজ ভণ্ডরা এরকম কথা বলে, যারা স্বচ্ছ হয় এইভাবে কথা বলে, যেভাবে কথা বলছেন। আমি তসলিমা নাসরিনকেও ছাড়লাম না, দেখেছো তো, কাউকে ছেড়ে কথা বলেছে। সবচেয়ে খেতে ভালো গরিবের রক্ত। ২১শে জুলাই গরম খাওয়ানো হয়েছিল, লেগে যা লেগে যা লেগে যা, আমি তো আছি, লেগে যা লেগে যা, এটা দিদি করেছিল তখন যুব কংগ্রেস নেত্রী। উনি জানেন কিভাবে লোককে মানে দেখে দিয়ে গরম খাই দিয়ে, এটা হুমায়ুন কবির জানে, দিদি জানে, হুমায়ুন কবির কি জানে, কিন্তু বলেছে আমি গরম খাই দিতে পারি। দিদি থেকে শিখেছে অবশ্য কিভাবে গরম খাওয়াতে হয়। দিদি গরম খাইয়ে দিয়ে ২১ জন না কজন ২১ জনে ১৩ জন মরেছিল, ওই ১৩ জন না কজন মরেছিল। মরে গিয়ে এবার মরে তো গেল, এবার তার দেহ নিয়ে ব্যবসা হবে না? তো সেই কবেকারের কথা। তারপরে ২০ বছর ২৫ বছর ধরে দেহ নিয়ে ব্যবসা হলো, কত সুন্দর ব্যবসা। তৃণমূল চলে গেল, তৃণমূলে এসে কংগ্রেসের থেকে কে নিল, কে নিয়ে দেহ নিয়ে ব্যবসা হলো। এবার এখন যে দেহটা দিদি মানে এখন অন্য জায়গায় চলে গেছে, সেই দেহটার ব্যবসা করবে না? ঋতব্রত বললো আমি বালিশ ফালিশ চেটেছি, এবার মৃতদেহের ব্যবসায় আমি চাটি, ওই রক্তগুলোকে চেটে চেটে খাই। আর পাগলুটা তো এর দিকে আছে, দিদির দিকে নাকি কার দিকে যাই না, সে পাগলুটা নেচেছিল আমি বালিশ চাটবো। ২১শে জুলাই কি করবে? ধৈর্য করে বালিশ চাটবে। মানে প্রত্যেক শহীদের পরিবারকে ডাকা হবে, তাদের বাড়ির বালিশগুলোকে জড়ো করা হবে, করে নিয়ে চেটে দেবে। শহীদদের তর্পণ হয়ে গেল, শহীদদের তর্পণ হয়ে গেল। আর দিদিকে যে বাঁচিয়েছিল সেই মন্ডল, সেই মুসলিম কনস্টেবলটা, নামটা নাইবা বললাম, তাকে চাকরি দেবে বলেছে, তার তো চাকরি বাম আমলে চলে গিয়েছিল। দিদি ১৫ বছরে কি ব্যস্ত ছিল, কাউকে চাকরি দিল না, কি ব্যস্ত ছিল, চাকরি কিচ্ছু পেল না সে বেচারি। এখন মাঠে ঘাটে কাজ করে খায়। দিদিকে প্রাণে বাঁচিয়েছিল, দিদি বলেছিল আমাকে প্রাণে বাঁচিয়েছে, কি ভালো লক্ষ্মী শোনা।
কিন্তু একে চাকরি দেবো না, এই দুধেল গাই না খেতে দেবে। এটা হচ্ছে দিদির কৃতজ্ঞতা। আচ্ছা, 21শে জুলাই যারা মরে গিয়েছিল এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের লাভটা কি, এটা আগে ক্লিয়ার। কিছু লাভ নেই, তারা ইউটিলাইজ হচ্ছে। কেউ কেউ মরে গেছে, আর নামগুলো বললাম না, কারো মেয়ে মরে গেছে, কারো ছেলে মরে গেছে। কি মরে গেছে রে, এবার আমি করে কমে খাই রে, ব্যবসাপত্র চালাই রে, এইটা আমার মেয়ে, তুমি আন্দোলন করে কি হয়েছে, এটা আমার মেয়ে, আমি করে কমে খাবো, আমি টিআরপি নেবো, এ আমার ঘেন্না ধরে গেছে গো। ফলে মরে যাওয়া লোকগুলো যেই মরে টরে যায়, মানে শহীদ বা কোনোভাবে যদি মরে যায়, তাদের না অনেকে কাছের লোকগুলো, আশপাশের লোকগুলো না কতটা ব্যবসা করবে তার উপর অঙ্ক কষি, এইখানে কতটা ব্যবসা। আমি জানি কেউ মরে টরে যায় না, পার্টির হোক বা অন্য কোনো ভাবে হোক মরে গেল, তখন ভাবি এই লাশটা নিয়ে কে কত ব্যবসা করবে, কার কত টিআরপি হবে, কে কত করে কমে খাবে। এই হলো গল্প। 21 জুলাই হচ্ছে করে কমে খাওয়ার দিবস। কি দিবস নাম দিলাম? শহীদ দিবস নয়। 21 জুলাই হচ্ছে ওই যে মারা গিয়েছিল 13 জন না কজন, তাদের মৃতদেহের যে স্মৃতি এখনো একটু একটু মানুষের মনে আছে, তাকে অবলম্বন করে পাগলু ডান্স দিয়ে করে কমে খাওয়া। এবার দিদি করে কমে খেয়েছে, দিদির কাছে যারা শিষ্যত্ব গ্রহণ করেছিল, সেই ঋতুপতি অ্যান্ড দেয়ার কোম্পানি, তারাও করে কমে খাবে। এবার দিদির লোক কম হয়ে গেছে, আর এই বারিস্টারের লোক বেশি হয়ে গেছে। এবার কে বেশি করে কমে খাবে, তার প্রতিযোগিতা আগামী কালকে হবে। আগামী 21 তাই তো। এই যে কমিশনের রিপোর্টটা পেশ করলেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? ওটা কোন কমিশন রিপোর্ট? এই যে একটা কমিশনের রিপোর্ট, রীতিমতো যে তৎকালীন ঘটনায় কমিশন রিপোর্ট জমা দেওয়া সত্ত্বেও যে দীর্ঘদিন তা বিধানসভার টেবিলে এনে সাধারণ মানুষের সামনে সত্য তুলে ধরা হয়নি, কি বলবেন? সেটা তো উন্মোচন করলেন শুভেন্দু। কবে করেছে এটা? রিসেন্ট করেছে, আজকে করেছে? বাহ, আমি এখন ওইটা রিপোর্টটা দেখিনি। তাহলে দিদি রিপোর্টে চেপে রেখেছিল। রিপোর্ট হয়তো দেখা যাবে দিদি ইচ্ছে করে লোকগুলোকে মার খাইয়েছে। কি দিদি এমন করে গরম খাইয়েছে, মার খাইয়েছে। আমার সাথে ওদের পরিবারের দুইজন কথা হয়েছিল, জানো তো? তারা বলছে এরকম কুলাঙ্গা দেখিনি। আমার ছেলেটাকে নিয়ে পরে ব্যবসা করে খেলো। আলু পটলের ব্যবসা আছে না, এর হচ্ছে মৃতদেহের ব্যবসা। এই মরে গেছে মরে গেছে, এই তাড়াতাড়ি শকুন 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 তাকিয়ে থাকে না, অনেক দূর থেকে দেয় শকুন তাকিয়ে থাকে, কখন গরুটা পড়বে, তাকে মরে গেছে মরে গেছে, এখনো কষাইরা কেটেছে, এখন মোল্লারা কেটেছে কি নাকি মরে গেছে, মোল্লারা মরে গেলে তার খায় না, ভাগাড়ে ফেলে দেয়। এই ভাগাড়ে পড়েছে গাছে ডাল থেকে করে তাকিয়ে থাকে, যেই তাকে পড়েছে সঙ্গে সং করে চি করে সে নিয়ে খবাক 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 করে কুবড়ে কুবড়ে করে খেয়ে দেয়। এদের ডেড বডি নিয়ে খাওয়া হ্যাবিট আছে এই পলিটিক্যাল লোকদের, কি শূন্য করা লোকদের, ডেড বডি খায়, জানো তো? পচে যাওয়া মাংসপিণ্ড চলবে, খায়, বলো। এই যে রীতিমতো রিপোর্টে কমিশন মোট 44 জনকে তলব করার কথা উল্লেখ রয়েছে বলে জানাচ্ছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তলবপ্রাপ্তদের মধ্যে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, মনীশ গুপ্ত, এন কৃষ্ণমূর্তি, তুষারকান্তি তালুকদার, বিমান বসু, সোমেন্দ্রনাথ মিত্র, প্রদীপ ভট্টাচার্য, মদন মিত্র প্রমুখ, সৌগত রায় সহ তৎকালীন প্রথম সারির রাজনৈতিক নেতারা ছিলেন। তবে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে তৎকালীন আন্দোলনকারীর মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজনই মনে করেনি, কি বল? আহ, দিদিকে পছন্দ, দিদি দেখতে ভালো, তার শাড়ি ভালো, শাড়ির পাড় ভালো, আমার প্রশ্ন তা না। মনীশ গুপ্তকে ডাকছে, মানে রেখেছে তালিকায়, কি সুন্দর মনীশ গুপ্ত দেখতে না? মনীশ গুপ্ত কিন্তু হেভি দেখতে যাই, বলো তুমি, হেভি। আমি শুধু করে বলছি, দিদিকে আমি চিনি জানি, কারণ ওই শান্তনু সেন বলে একজন আছে না, সেই পুলিশের নেতা, সেই মেডিকেলের নেতা ছিল। আজকে কলকাতা মেডিকেল কলেজে গিয়েছিলাম, সেখানকার যে সুপার, তার নামও শান্তনু সেন। সে বলছে কি বিড়ম্বনা, আমাকেই লোকে ভাবছে ওই শান্তনু সেন। তো শান্তনুর সাথে সাথে আমি টিভিতে বসেছিলাম টক শোতে, তিনি পাকা পাকা কথা বলছেন, দিদি এই খারাপ সেই খারাপ, অভিষেক এই খারাপ সেই খারাপ। তা আমি ওনাকে বললাম, দেখুন দিদি যে খারাপ এটা আপনি বুঝতে পারেননি না? বুঝতে পারিনি আমি, বুঝতে পারলাম কেন? আমি কি করে 15 বছর আগে দিদি ক্ষমতার আসি আগেই বলে দিচ্ছিলাম দিদি এসছেন সর্বনাশ হবে, খাতারনাক নোংরামি একটা। কিন্তু আমি বললাম, তাহলে আপনি কি ডাক্তারি পাস করলেন? আপনার লেখাপড়া কতটা আপনি বুঝতে পারেননি না? মাল্লু খাবার জন্য, মধু খাবার জন্য গেছেন। এখন উপায় নেই বলে মার খাওয়া পিঠ বাঁচানোর জন্য এটা করছেন। কোনটা? এক হচ্ছে আপনি নির্বোধ, কান ধরুন। আর দুই হচ্ছে আপনি নির্বোধ না বুদ্ধিমান, আপনার জেল হবে। নির্বোধ হলে কিন্তু ক্ষমা করে দেওয়া হয়, জানেন তো? কান ধরতে হবে, তারা উঠবোস করতে হবে। পশ্চিমবঙ্গে 11 কোটি জনগণের উঠবোস করতে হবে, 11 কোটি জনগণের কাছে। আর যদি জেনে শুনে বলে আমি পাল্টি খাচ্ছি, তৃণমূলে গিয়ে আমি তৃণমূলে খাবো মধু, এই তৃণমূল বলছি বিজেপিতে, এখন বিজেপির মধু খাবো, আর আমার পেছনে প্রচুর ব্ল্যাক স্পট আছে, আমাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে, আমি এই ভয়, ইডি সিবিআই বা সিআইডি কোনো একটা ভয়। যদি এইটার জন্য আপনি এখন বলেন শুভেন্দু কি দেখতে ভালো আর দিদি কি দেখতে খারাপ, যদি এইটা আপনি বলেন, আপনি বুদ্ধিজীবী শিক্ষিত লোক, ভালো ডিগ্রি করেছেন, আপনি মেডিকেল অফিসার বড় একটা পদে ছিলেন, এরকম কত সেই দাড়ি ফাড়ি নেড়ে ওই সেই আবুল বাসার ওই কিরম সব আছে রে, সব নামগুলো বলতে চাই, কাকের বকে ছবি আঁকে
শুভা বসু এইসবগুলো আছে, দাড়ি টাড়ি চুক আছে। এরা বলছে আমি বুঝতে পারিনি, সমীকাই হয়েছে, সমী রাইজ, সেও দিদির সাথে ঘুরতো, সে বলছে বুঝতে পারিনি, মাসুম আক্তার বুঝতে পারে কি করে, সে তো দিদির প্রদলন করতে পারত কিছুদিন। মিরাতু নার বলে একটি মেয়ে আছে, সেও ঘুরে বেড়াতো, সে বলছে বুঝতে পারিনি। এদের বুদ্ধি কি রে ভাই? আমি তো হাঁ করলে হাওড়া বুঝতে পারি। না না, আমি নাম বলে দিলাম, আমি হাঁ করলে হাওড়া বুঝতে পারি। তো এরা যদি বুঝতে না পারে, এখন যারা ঘুরছে তারাও তো বলবে বুঝতে পারিনি, বলে শুভেন্দু অধিকারীকে বুঝতে পারিনি, এত খারাপ লোক জানতে পারিনি যে আবার অন্য লোক অন্য পার্টি ক্ষমতা আসবে। এরা খালি বুঝতেই পারে না, বলে এরা কুলাঙ্গার, সব জানে, সব বোঝে, চূড়ান্ত শয়তান। আহ, মুখ্যমন্ত্রী প্রাক্তন তৃণমূল সরকারের সমালোচনায় মুখর হলেন আজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন কমিশন নিহত 12 জন শহীদের পরিবারকে 25 লক্ষ টাকা এবং আহতদের 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছিল, কিন্তু তৃণমূল সরকার নিহতদের মাত্র 2 লক্ষ টাকা এবং আহতদের 15,000 করে টাকা দিয়ে প্রতারণা করেছে। তিনি জানাচ্ছেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি চাইলে এই ঘটনার বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করার সুযোগ বর্তমান সরকার দেবে। পাশাপাশি কমিশনের সুপারিশ মেনে নিহতদের পরিবারকে 25 লক্ষ করে টাকা এবং আহত ব্যক্তিদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হবে। কি বলবেন? এ তো একদম প্রহসন, এ তো তঞ্চকতা। ভাবা যায় বলো? মানে আমার যেটা মনে হয় 25 লক্ষ টাকা দেয়নি কেন, টাকা 25 লক্ষ ছিল না তা না, ওই 13 জনকে 25 লক্ষ করে দেওয়া যায়, 2 লক্ষ করে দিয়েছে না। তার মানে চাইছে আমি 25 বছর ধরে ওদেরকে মঞ্চে ডাকলে এদিক ওদিক ডালে ওরা যারা আসে, 2 লাখ টাকা দিয়েছে, তো বাকি টাকা পাবে, এই পেলাম এই পেলাম, পেয়ে গেলে তো আর আসবে না। 25 লক্ষ টাকা বা যা যার পাওনা আছে সব যদি পেয়ে যায়, তাহলে শহীদের পরিবার আসবে? আসবে না। শহীদের পরিবারের তীর্থের কাকের মতো করে রাখতে হবে, কিরকম তীর্থের কাক, অথবা তাকিয়ে থাকবে, লোভ দেবে, এই দেখো কুকুরের সামনে যাবে, সেই মাংস দেন, খা 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 দিয়ে দিলে আর আসবে কুকুর। ওদেরকে কুকুর বলে মনে করেছে শহীদের পরিবার, রাস্তার কুত্তা মনে করেছে। কথা ক্লিয়ার? ওদের প্রতি কোনো মায়া মমতা ছিল না। আমি তো বলছি, মমতা নামটা মমতা, মায়া মমতা কিচ্ছু ছিল না। মমতা শব্দটা ওনার পৈতৃক পেটেন্ট, অন্য কাউকে দেবো না, আমি আমার রাখবো। মমতা আবার অন্য কাউকে দেবো কেন? শুধু আমার একলা থাকবে। আমি শুভেন্দু অধিকারীজিকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তত ওই কোন পার্টির কি ছিল সে ভাবছে না, তাদের প্রকৃতপক্ষে তাদের ন্যায় দেবার কথা ভাবছে, ওটা অত্যন্ত ভালো। কিন্তু দেখো তুমি চিন্তা করে, এতদিন পরে শুভেন্দু মাত্র 2 মাস এসছে প্লাস, শুভেন্দু অধিকারীরা এখন কিন্তু ভাবছে, অন্তত এখন অন্তত রিপোর্টটা প্রকাশিত হলো, তাই তো? তার রিপোর্টকে কিরকম চেপে রেখে দেয়, দিদি নিজে চেপে রেখে দিয়েছে। অর্থাৎ দিদি হচ্ছে 21শে জুলাই যারা মারা গেছে তাদের শত্রু। কি বললাম? 21শে জুলাই যে 13 জন না কজন মারা গেছে, তাদের সবচেয়ে বড় শত্রু কে? যারা গুলি করেছে সে না, দিদি হয়ে ভালোবাসা দেখিয়েছে যে সে, যে ব্যবসা করেছে যে সে, এইটা বুঝতে হবে। কিন্তু যে গুলি করেছে তার চেয়ে বড় অপরাধী যে ওই ডেড বডির ব্যবসা করেছে। বলো বাকিটা। মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত না কংগ্রেস? 21শে কার সভায় যাবেন বলে মনে করেন শহীদদের পরিবাররা? আপনি মনে করছেন কোথায় যাবেন তারা? এই তো রীতিমতো ভেদাভেদ হয়ে গিয়েছে। কংগ্রেস একটা 21শে জুলাই পালন করছে, তারা এতদিন 21শে জুলাই পালন করতেন না। সোনালী গুহরা বলছেন কংগ্রেস এবারে করছেন, তারা বুঝতে পারছেন না কেন কংগ্রেস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা 21শে জুলাই করছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা নয়া তৃণমূল, তারাও একটা 21শে জুলাই পালন করবেন। শহীদদের পরিবাররা কোথায় যাবেন বলে আপনার ধারণা? ওরা যদি প্রকৃত বুদ্ধিমান হয়, ওরা কোথাও যাবে না, ওরা ঘরে থাকবে। ঘরে থেকে তোমরা বোম নিয়ে যাবে, প্রবল ধিক্কার জানাবে, ওদেরকে সমাজের শত্রু মনে করবে। 3টে পার্টিকে, যদিও একটু কম শত্রু মনে করে কংগ্রেসকে, যাদের জন্য মারা গিয়েছিল এরা, এরা তৃণমূলের জন্য মারা যায়নি, তৃণমূলকে চিন্ত না। আর এদের নামে থুতু ফেলবে, একদিকে ঋতব্রত ছবি, একদিকে মমতার ছবি, দুটো থু 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 থু, তুই মুখটা নিয়ে যাবে, এর গায়ে একবার থু, ওর গায়ে একবার থু। এরা দুটি শত্রু। কেন থু? কারণ দুজনই শত্রু। এরা একদম যাবে না কোনো মঞ্চে, এরা শুধু থুতু ফেলবে। বঙ্গবাসীকে বলবে এদের জন্য বরাদ্দ রইল আন্তর্জাতিক মানে থুতু, ফেলেই যাবে থুতু। শিবির বদলানোর পর থেকেই বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। সব ধ্বংস হওয়ার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী বলে দাবি করছেন মদন মিত্র। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম সরাসরি খুনি বললেন মদন মিত্র। ফেসবুক লাইভে এসে 21শে জুলাই নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। মদন মিত্র হুঁশিয়ারি রয়েছে যে 21শে জুলাই সকালে গন্ডগোল হলে গোলাগুলি চলবে। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তিনি। তুইতকারি পর্যন্ত তাকে করতে শোনা গেল মদন মিত্রকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলছেন, একটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার গিয়ে যাকে চমকাতে পারিস আমাকে চমকাস না। কয়েকদিন আগেও আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল, গুলি চালিয়েছে, আমি এগুলোকে পাত্তা দিই না। জন্মিলে মরিতে হবে। অমর কে কোথা থেকে কবে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি, আপনারা যা বলছেন বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। কি বলবেন? মমতারা চমকাবে না।
তো ও যদি এখন, ও তো মার খাবার ভয় বিজেপির সাথে আসবে বলে এরকম করছে, মার খাবার ভয় করছে। ও থরথর করে কাঁপছিল কদিন আগে, ওই মদন ও তো মেরে দিচ্ছিল, আর একটু হলেই মরে যেত। আর আগে অভিষেক কি দেখতে ভালো বাবা, ও চোখটা বেশি করে দেখতে ভালো, চোখে কি একটা হয়েছিল না ধাক্কা, দেখতে ভালো। আমি কদিন আগে বলছিলাম যে ও যে চোখে ট্রিটমেন্ট করতে বিদেশ যাচ্ছে বলছে, ওকে তো বিদেশ যেতে দেওয়াই যাবে না, প্লাস ওকে প্রাইভেট হসপিটালে পশ্চিমবঙ্গে চোখে ট্রিটমেন্ট করতে দেওয়া যাবে না, বেলভিউমে ঢুকতে দেওয়া যাবে না, কারণ বেলভিউমের টাকাটা চুরির টাকা, বেলভিউমের টাকাটা কিসের টাকা, চুরির টাকা। কারণ ও যে যত টাকা বেতন পায় ওগুলো সব খরচা হয়ে গেছে, এখন বাকিটা যা আছে ওর কাছে সবটা চুরির টাকা আছে। তো চুরির টাকা কোনো চোখ ট্রিটমেন্ট হবে না, ওকে সরকারি হসপিটালে ভর্তি করতে হবে, এবং ও লাইন দেবে। আউটডোরে যেমন লোক লাইন দেয় 300 জনের পরে অভিষেকের নাম, এটা বলেছিলাম কদিন আগে। আমি দেখলাম শুভেন্দু অধিকারী ওই সূত্রে কথা বলেছে যে অভিষেকের ট্রিটমেন্ট হোক সরকারি হসপিটালে, পিজিতে হোক। আমার খুব ভালো লাগছে, মুখ্যমন্ত্রী আমি যেগুলো বলছি ওই কথাগুলি বলছি, খুব এনজয় করছি, কিন্তু আমি পাচ্ছেন মুখ্যমন্ত্রী? মনে মিলি যা বলছি, আমি বাড়িপুর নিয়ে যেগুলো যেগুলো বলছি মুখ্যমন্ত্রী ঠিক সেটা বলছে। বলো। মহাত্মা গান্ধী, নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজকে নিয়ে অনন্ত মহারাজের আপত্তিকর মন্তব্যেও বিতর্ক তীব্র হচ্ছে। তিনি বলছেন মহাত্মা গান্ধী এবং নেহেরুর আন্দোলনে নাকি দেশ স্বাধীন হয়েছে, তাহলে অন্য রাষ্ট্র স্বাধীন হলো কি করে? কি বলবেন? ও তো বদ্ধ উন্মাদ তো একটা, কারা কি সুপারিশ করে রাজ্যসভায় পাঠিয়েছিল আমি জানি, আমার নামটা আলোচিত ছিল তখন। তো ওনাকে বললো উনি নাকি বিশিষ্ট পণ্ডিত, বিশিষ্ট রাজবংশ, ওই কি অনন্ত পাগলা নাকি মহারাজ, দেখি মহারাজ উনি পাও, ও তো উন্মাদ একটা। আমাদের পাড়ার ফেকরুচ্ছে খারাপ, যারা ওকে রাজ্যসভায় পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে কিছু তদন্ত করা দরকার আছে, কারা পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল, এরা কি বুঝতে পারেন উন্মাদ পাগলাতে চিনতে পারে না? বলে রাজবংশের লোক ভোট এনে দেবে, কি ভোট এনে দিল? যারা নেতাজিকে চেনে না, নেতাজি খায় না মাখে, নেতাজি কি জিনিস তাই জানে না, তাকে অসম্মান করছে, এটা কারা রে ভাই? ওকে দড়ি দিয়ে বেঁধেছে কি কেউ? হয় ওকে দড়ি দিয়ে মেরে হিড়ির করে টানতে টানতে পাগলা ঢুকে ও রাজ্যসভায় ছুটে যাবে। আর এইরকম পাগল উন্মাদ থেকে রাজ্যসভায় ঢোকালে, যে রাজ্যসভায় ঢোকায় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, পরিষ্কার বলছি। রাজনৈতিক বা ধর্মীয় আমার বাড়ির কাজের লোকের যোগ্য না, কি মহারাজ হয়েছে নাকি সব? আমার বাড়ির সার্ভে দেওয়ার যোগ্য না, যোগ্যতা নেই। কি বললাম? আমার বাড়ির কাজের লোকের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে, ওকে রাজ্যসভায় পাঠিয়েছিল, সেটা আমাকে শুনতে হয়েছে। স্যার ওনাকে পাঠানো হলো রাজ্যসভায়, কি করি বলুন, এই খবরটা আমাকে এসেছিল একসময়। আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য না ওই রাজবংশের লোকেরা। আমরা কাজী, জানেন তো, কাজী কাজী মানে বিচারক, বুঝো তো। 500 বছর ধরে এই দেশের প্রধান বিচারক ছিলাম আমরা, দেশের বিচার করেছি 500 বছর ধরে, ওই রাজবংশ থেকে কোনো লাভ নেই আমাদের। ঠিক আছে, আর বাকিটা জমিদার টমিদারটা বললাম না। হ্যাঁ বলো। স্যার, রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য নয়, একটি প্রগতিশীল সংগঠনের আমন্ত্রণে কলকাতায় আসা সত্ত্বেও রাজনৈতিক স্বার্থ এবং মৌলবাদী তোষণের কারণে বামপন্থীরা তার বিরুদ্ধে মিথ্যে প্রচার এবং বিষোদ্গার করছেন, এমনটাই লিখে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তসলিমা নাসরিন। কি বল? সে তো যে তো খুব ওড়াবে, তো তাকে আনা হচ্ছে, খুব ভালো কথা। আমি তো বলেছি তাকে, ওই কি নাম, হুমায়ুন কি নাম ওটার, ওই সিদ্দিকুল্লাহ, সিদ্দিকুল্লাহ দুটো কথা তার সম্পর্কে বলেছে, যেটা প্রতিদানযোগ্য। বলেছে যে বুড়ি হয়ে গেছে, এই তুমি বুড়ি হয়ে গেলে ঘেন্না করবে, সিদ্দিকুল্লাহ তুমি কিন্তু তরুণী আছো না, বেঁচে গেছে। বলছে আগে যখন 20 বছর আগে বেরিয়েছিল তখন 40-এর কাছে বয়স, তরুণী ছিল। সিদ্দিকুল্লাহ রোজ তার ছবি নিয়ে বিছানায় শুয়ে শুয়ে দেখতো, নিশ্চয়ই দেখতো, নাহলে বলছে এখন বয়স 60, কেউ দেখবে না, পচে গেছে, দুর্গন্ধও বেরোচ্ছে। একটা লোকের বয়স হয়ে গেলে পচে যাবে, দুর্গন্ধ বেরোবে? ওই অনুষ্ঠানে আসার চেয়েও এটা বেশি অসম্মানজনক আমি মনে করি। যারা অনুষ্ঠানের আয়োজক তাদের বলি, সিদ্দিকুল্লাহকে যদি জেলে ঢোকানো না যায়, এটা একটা নারীর নারীত্বের চরম অবমাননা। সেটা করে ফেলেছে না, ভালো করে শোনো, কেউ কেউ মনে করে নিয়ে এসে আমি টিআরপি নেবো, তার তো টিআরপি হচ্ছে পার্সোনাল, মানে খোদাকে টাকা ঠকায়, কি ফোদাকে ঠকায় খোদা, কি একটা গল্প আছে আর কে যে কোন শুনি বোঝায় চিন্তা করা যাচ্ছে না। আমি পুরোটা জানি কি হচ্ছে না হচ্ছে, আই নো ইচ এন্ড এভরি। তিনি বললেন মুরতাদ কে, মুরতাদ মানে জানো, যে ধর্মচ্যুত হয়েছে এবং ইসলামিক বিধান মানে না, কোরআন হাদিসকে অসম্মান করে, নবী আর আল্লাহকে অসম্মান করে, তার শাস্তি কি জানো? মৃত্যুদণ্ড। তা তিনি আসার আগে তার বিরুদ্ধে ফতোয়া হয়ে গেল, ওকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে দেওয়া উচিত। মুরতাদ বলেছে, কে বলেছে? মুরতাদ কে বলেছে? সিদ্দিকুল্লাহ বলে ফেলেছে পশ্চিমবঙ্গের মাটি।
তো সিদ্দিকুল্লার মতো রক্তবীজদেরকে দমন না করে তাকে নিয়ে এসে 2 ঘন্টায় 2টো কবিতা উড়িয়ে কি মহাপুরুষ, কি বড় কাজ সিদ্ধ হলো? আগে উত্তর দাও তুমি। আমার মনে হয় এটা কোনো পদ্ধতি হতে পারে না। পদ্ধতি হতে পারে তার মান্যতা, তার গ্রহণযোগ্যতা বাংলায় শিরোধার্য করা। যারা এই কাজগুলো করে চলেছে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া, আর তার এখানে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা। এটা তসলিমা নাসরিনের ওই কাজটা আমি পারলে করবো। স্থায়ীভাবে কি করে তসলিমা নাসরিন থাকতে পারে? একটা সভায় এসে টিআরপি নিতে গোলগাল কথা বললে একটু সেলিব্রিটি টিভিতে বলার সুযোগ পাওয়া, ওই ডায়লগ গুলো ভালো বুঝি আমি। কেন মাসুম আক্তার পাশে ছিল না? এরা তসলিমাকে আনার জন্য পাগল হয়ে গেছে। মাসুম আক্তার রক্তাক্ত হওয়ার পর 3 তালাকে লড়াই করতে গিয়ে 2 বছর নিজের বাড়ি ঢুকতে পারেনি ওই শরীয়তপন্থীদের চাপে। মাসুম আক্তার বাংলার মাটির লোক, পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো হয়েই করেনি, তাই আমি তুচ্ছ। তারা কোথায় ছিল তখন? তারা তখন কোথায় ছিল? কবার আন্দোলন করেছিল, কবার প্রতিবাদ প্রতিরোধ করেছিল? তো দিক আমি বলছি এর পেছনে অন্য একটা অঙ্ক আছে, নিজেদের সেলিব্রিটি করার অঙ্ক। আর শুনবে সেলিব্রিটি পাবো, কোথাও গ্রহণযোগ্যতা পাবো, এটা ধান্দার নাম একটা কি। আর শুনবে তাদের যদি কোনো মুরত থেকে থাকে সিদ্দিকুল্লার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে বলে আদালতে গিয়ে একটা অ্যাকশন নিক, যেটার কথা আমি নিজে ভাবছি, সে অ্যাকশনটা আমি নেব। ধন্যবাদ। আমার একটা শেষ প্রশ্ন তসলিমা প্রসঙ্গেই, তসলিমা নাসরিন প্রসঙ্গে। তসলিমা নাসরিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমাকে কি বিজেপি কলকাতায় নিয়ে যাচ্ছেন? না। আমাকে কি পশ্চিমবঙ্গ সরকার নিয়ে যাচ্ছে? না। পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকার শুধু আমার নিরাপত্তার ব্যবস্থা করছে। আমি যে রাজ্যেই যাই সেখানে যে রাজনৈতিক দলের সরকার থাকুক না কেন, সেই সরকারই আমার নিরাপত্তার ব্যবস্থা করে। এটাই স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব। কিন্তু পশ্চিমবঙ্গের কিছু বাম নেতা আমাকে দোষ দিচ্ছেন, আমি কেন কলকাতা যাচ্ছি, তারা আমাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছিলেন। এখন আমি সেই রাজ্যে পা রাখা মানেই নাকি আমি হিন্দুত্ববাদী, আমি বিজেপি আরএসএস। এবং পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, এই বামেরাও কি কোনোদিন মানুষ হবেন না? আর কতদিন তারা প্রগতিশীলতার মুখোশ পরে জিহাদিদের ভাষায় কথা বলে যাবেন? শেষে তিনি লিখেছেন যে কিছু বাম আতেলকে দেখেছি আমার বিরুদ্ধে বিষোদ্গার করতে, বাংলাদেশের জিহাদিদের মতো তারা বলছেন আমি নাকি সাহিত্য রচনা করতে জানি না, আমার বইগুলো নাকি 3rd ক্লাস। যে করেই হোক আমার কিছু একটা দোষ তাদের খুঁজে বের করতে হবে। কি বলবেন? যে মুসলিম ছেলেটা মূলত আনছে, সে দুজনকে সঙ্গে নিয়েছে, মোহিত রায়কে নিয়েছে আর শান্তনু সিনহাকে নিয়েছে। দুজনই কিন্তু বিজেপি বা আর এস এর সাথে কোনো না কোনো রিলেটেড। আর কিছু ব্যাখ্যার দরকার আছে? চালাকি হচ্ছে নাকি সব কথাবার্তা সব? সে নাকি দাবি করছে এর আগে অনেকবার বলেছি ভয় আসেনি, এখন সরকার বদলেছে, শুভেন্দু অধিকারীরা আছে, তারা অভয় দিয়েছে তাই এসছে। মূলত শুভেন্দু থাকার জন্য আসছে, কোনো ব্যক্তি মুসলমান থাকার জন্য নয়, কোনো ব্যক্তি লোক ডেকেছে বলে নয়। ব্যক্তি লোক তো আগেও ডেকেছিল। এই কথাগুলো তসলিমা নাসরিন ত্যাগ করুক, এতে লাভ নেই কিচ্ছু। আমি তার হিতাকাঙ্ক্ষী, তার প্রতি অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে, আমার প্রতি হয়েছে। আমরা একে অপরের জন্য সোচ্চার হবে, এটাই কাঙ্ক্ষিত। এদের প্রতি তিনি এরকম কথা বলছেন, বামের কথা পরে যাচ্ছে। আমাকে যখন মারা হয়েছিল কি বলে মারা হয়েছিল? যে আপনি কোনো পাশে দাঁড়াননি আপনার? আপনি কেউ দাঁড়ায়নি পাশে, তসলিমার পাশেও দাঁড়ায়নি, আমার পাশেও দাঁড়ায়নি। এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড। কেন মুসলমান ভোট চলে যাবে তসলিমার জন্য? হ্যাঁ, তসলিমার জন্য মুসলমান ভোট চলে যাবে। বিমান বসু মানসিকভাবে অনেক অনেক পরিষ্কার, সাম্প্রদায়িক নয়, পরিষ্কার কথাবার্তা। বুদ্ধদেব ভট্টাচার্য সাম্প্রদায়িক নয়, সবাই জানে এটা। ঠিক আছে, মৌলবাদের বিরুদ্ধে, বুদ্ধদেব ভট্টাচার্য মৌলবাদের বিরুদ্ধে, বিমান বসু মৌলবাদের বিরুদ্ধে, এমনকি শতরূপ ঘোষরা মৌলবাদের বিরুদ্ধে। পরিষ্কার না, আমার কথা শোনো তুমি, এসব আমাকে বলবে না, সব কথা বলে। তারা বাধ্যবাধকতার শিকার, মোল্লা ভোটের বাধ্যবাধকতা। বিজেপির এই মোল্লা ভোটের বাধ্যবাধকতা নেই। জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আহত। আমি বলছি তাই বামেরা হয়ে করেনি, যদিও তৃণমূল আমলে হয়েছে এটা। বামের হয়ে করেন, বামেলা মুসলিম ভোটের জন্য তাকিয়েছিল, জিভ দিয়ে একটু জল বেরোচ্ছে, এই মুসলিম ভোট পেয়ে যাবো। আর যদি মাসুম আক্তারের সঙ্গে থাকি, যা মুসলিম ভোট গুলো আসছে সব চলে যাবে। আমার নৌসাদ দাড়ি টুপি লাগবে, মাসুম আক্তার লাগবে না, নৌসাদ লাগবে। টাই আপ করেছে আইসিপির সাথে, টাই আপ। এইটা বুঝো না, অঙ্কটা বুঝো না। সেই অঙ্কের কথা বলতে গিয়ে তসলিমা নাসরিন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা ভোটের জন্য। শুধুমাত্র কটা মোল্লা ভোট, এই মোল্লা ভোটের কটা বিজেপি তৃণমূল বলে না, এই বিজেপি সিপিএম বলে না। আর মমতা ব্যানার্জি দুধেল গাই বলে বলে। মমতা খুব উদার, সাদামাটা, খোলামেলা, ওপেন ব্যাটিং করে, লুকি ব্যাটিং করে না। মমতার সাথে বামেদের এইটা হচ্ছে মৌলিক তফাৎ। দুটোই ছিল মুসলিম ভোট, তসলিমাকে না রাখার মূল কারণ ছিল মুসলিম ভোট, আর কিচ্ছু না। প্রশ্ন হচ্ছে আমার অন্য জায়গায়, তসলিমা কি সেটা জানে না? ভালো করেই জানে। তার না বলে উপায় নেই, কাউকে তো গাল দিতে হবে, তাই বামেদের গাল দিচ্ছে। বামেরা তো এমনি গাল খাবে। কিন্তু এটা চরম সত্য, তসলিমা নাসরিনের জন্য বলে রাখে দিই, যে যদি শুভেন্দু ক্ষমতায় না থাকতো এবং বলিষ্ঠ বোল্ড যদি পদক্ষেপ না থাকতো, কে একজন মুসলমান ওর সাথে ফোনে যোগাযোগ করে তরঙ্গ চলে এলো, অসম্ভব ছিল, অসম্ভব ছিল। এটা হবে ভণ্ডামি যদি বলা হয়।
এখন এসছে শুভেন্দু অধিকারী পরিবেশ তৈরি করে দিয়েছে, তার ইচ্ছা আছে তাই এসছে। এটা চরম পরম বাস্তব। কোন শিক্ষিত রুচিশীল মানুষ সত্যকে অস্বীকার করে না, সত্যের এলো সহজে, এই মানসিকতা থাকতে হবে। এবং শুভেন্দু অধিকারীদের এরপরে প্রধান কাজ কি, একটা মিটিং এ দুটো কবিতা বলে গেলে এতে কিচ্ছু মনে হয় না, এতে কিচ্ছুটি মনে হয় না। যে যে ওই কি নাম, ওই আমাদের সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যদি শুভেন্দু সরকারে না থাকতো, যদি তসলিমাকে আনার প্রসঙ্গ তুলতো, শীর্ষেন্দু না বলতো না, ওকে আনার দরকার নেই, গন্ডগোলের মহিলা, ওকে না এনে অশান্তি করার কি দরকার আছে, এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলতো। যেমন আর একটা মোল্লাদের একজন আছে, সে নাকি মোল্লাদের বুদ্ধিজীবী, তার নাম হচ্ছে মিরাতুন নাহার, এই কলম বলে গতি বলে পত্রিকা তার সাথে যুক্ত আর কি, মাথায় এখন কাপড় টাপড় দেয় আর কি, আগে দিত না। তিনি বলেছেন ওনাকে মানি না, উনি এলেই কি মরে গেলেই কি তাতে আবার কিচ্ছুটি যায় আসে না। উনি একবার আমার বাড়িতে এসেছিলেন, এসে আমার বাড়িতে খেয়েছিলেন, মানে এটুকু বলে, বাড়িতে যদি চা বিস্কুট খেয়েই থাকে ওটা বলবে আমার বাড়িতে এসে খেয়েছিলেন। এখন আমি ওকে পুছি না, ও এলো কি মরে গেল বয়ে গেল, কারণ উনি এখন বিজেপিতে যোগদান করতে চাইছেন না, কারণ উনি এসইউসিআই করেন। উনি কি করেন? পার্টিটার নাম এসইউসিআই, ওই মেরাতুন নাহার, তার পার্টির নাম এসইউসিআই, সবাই জানে এটা, কিন্তু ভণ্ডামি বলবো না, লুকিয়ে রাখবো। আর মুখ টিপিটে কথা বলে শুনছি, শয়তানি গুলো শুনছি, ওটা যে ভণ্ডামি, নাম্বার ওয়ান চিটিংবাজ ভণ্ডরা এইরকম কথা বলে। যারা স্বচ্ছ হয় এইভাবে কথা বলে, যেভাবে কথা বলছেন। আমি তসলিমা সিংকেও ছাড়লাম না, দেখেছো তো, কাউকে ছেড়ে কথা বলেছে? আয়োজককে ছেড়ে কথা বলেছে? আয়োজককে কাউকে ছেড়ে কথা বলে না। দিস ইজ কাজী মানসুর আক্তার।